নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ এমডিএস এবং বিডিএস এ ভর্তি প্রক্রিয়া। নোটিশ জারি করল স্বাস্থ্য ভবন। সাময়িক অনিশ্চয়তার মুখে নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। শহরে বাড়ছে ডেঙ্গু পরিস্থিতি। নড়েচড়ে বসল কলকাতা পুরসভা। ডেপুটি মেয়র অতীন ঘোষের দাবি, সারা বছরই সতর্কতা এবং তৎপরতা চালু থাকে। উত্তরপাড়া থানা এলাকায় একের পর এক চুরি। প্রথমে সাঁতারু বুলা চৌধুরী, তারপর এক নাট্যশিল্পী। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন উত্তরপাড়ায়। প্রকৃতির রোষে কার্যত নরকে পরিণত হয়েছে পাকিস্তান। প্রবল বৃষ্টির জেরে হরপাবান এবং ভূমিধসে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে 657 জনের। ফলে সাময়িক অনিশ্চয়তার মুখে নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। রাজ্যে এমবিবিএস এ প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ডেন্টালে ভর্তি প্রক্রিয়া আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। সূত্রের খবর, ওবিসি জটের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তির ফলে এমবিবিএস এ প্রথম বর্ষের কাউন্সেলিং প্রক্রিয়া আটকে গেল এবং ডেন্টালের ভর্তি প্রক্রিয়াও আপাতত স্থগিত। স্বাস্থ্য ভবনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে শুধুমাত্র স্থগিত করা তথ্যই দেওয়া হয়েছে। কী কারণে এমন সিদ্ধান্ত তা স্পষ্ট করা হয়নি। একইভাবে কতদিন এই ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে তাও বলা হয়নি। ফলত বাড়ছে উদ্বেগ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, রাজ্যে মেডিকেলে ভর্তির ভবিষ্যৎ অনিশ্চিত। হঠাৎ করেই পশ্চিমবঙ্গ সরকার একটি জরুরি বিজ্ঞপ্তি করে অনির্দিষ্টকালের জন্য মেডিকেল ডেন্টাল কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। ফলে রাজ্যের হাজার হাজার মেডিকেল প্রার্থী ও তাদের অভিভাবকেরা দিশাহারা হয়ে পড়েছেন। এই পরিপ্রেক্ষিতে সুকান্তর প্রশ্ন, রাজনীতির জন্য এক নির্দিষ্ট গোষ্ঠীকে তুষ্ট করতে কি কাউন্সেলিং বন্ধ করে দেওয়া হলো? সংরক্ষণের নামে কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে কি এই পদক্ষেপ? তার কটাক্ষ, এই সিদ্ধান্ত নিয়ে পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সেদিনই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া বন্ধ এবং জয়েন্টে ফল না প্রকাশ করার ইস্যুতেই রাজ্যকে বিঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেছেন, এখন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন মুখ্যমন্ত্রী। যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে তত মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে, ব্যবসা ফুলে ফেপে উঠবে। তার দাবি, এইভাবে 1000 কোটি টাকার ব্যবসা করার সুযোগ দিচ্ছে তৃণমূল সরকার। বিজেপি বিধায়কের কথায়, জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা 76টি মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই তালিকায় ঢোকাতে চায়। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়াতেও যাতে এরা বঞ্চিত না হয় সেই চেষ্টাই করা হচ্ছে। ফলত সকল পড়ুয়ার ভবিষ্যৎ জলাঞ্জলির পথে। হাই নিউজ নেটওয়ার্ক। শহরে বাড়ছে ডেঙ্গু পরিস্থিতি। তারপরই নড়েচড়ে বসল কলকাতা পুরসভা। যদিও ডেপুটি মেয়র অতীন ঘোষের দাবি, সারা বছরই সতর্কতা এবং তৎপরতা চালু থাকে। শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পৌরসভা। তবে ডেপুটি মেয়র এবং স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অতীন ঘোষের দাবি, এটা কোনো হঠাৎই উদ্যোগ নয়, বরং সারা বছরই এমন সতর্কতা ও তৎপরতা চালু থাকে। তবুও গত 2 সপ্তাহে ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হওয়ায় প্রশাসন আরও নজরদারির পথে হাঁটছে। অতীন ঘোষ জানান, শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় কোথাও অযথা জল জমে বিপদ ডেকে আনছে কিনা তা নিয়ে সমীক্ষা চলছে। তার কথায়, কলকাতার জন্য যে পরিকাঠামো তৈরি করা হয়েছে তা বিরল, কিন্তু এখানে প্রায় 45 লক্ষ মানুষের বাস। তাদের মধ্যে প্রায় 18 লক্ষ থাকেন বস্তিতে, যেখানে বালতি গামলায় জল মজুত করার প্রবণতা বেশি। আর সেই জল জমলেই মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়। ইতিমধ্যেই যে সমস্ত ওয়ার্ডের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে সেগুলি চিহ্নিত করা হয়েছে। সোমবার প্রকাশিত তালিকায় রয়েছে ওয়ার্ড নাম্বার 66, 67, 69, 70, 77, 93 এবং 108-এর কয়েকটি এলাকা, যেগুলিকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ধরা হচ্ছে। চলতি বছরের পরিসংখ্যানও তুলে ধরেছেন অতীন ঘোষ। তার দেওয়া তথ্য অনুযায়ী 1 জানুয়ারি থেকে 10 অগাস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট 290 জন। গত বছর একই সময় সংখ্যা ছিল 255, আর 2023 সালে ওই সময় পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল 672।
ফলে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় সংক্রমণ কিছুটা বেড়েছে, তবে 2023-এর মতো চরম পরিস্থিতি এখনো হয়নি। ডেপুটি মেয়রের আশঙ্কা আগামী মাসে পুজো ঘিরে সংক্রমণের ঝুঁকি আরও বাড়তে পারে, কারণ প্যান্ডেল তৈরির সময় বাঁশের মাথায় বা খুঁটির ফাঁকে বৃষ্টির জল জমে মশার বংশ বিস্তার ঘটে। সেই কারণেই প্রত্যেকটি পুজো উদ্যোক্তার সঙ্গে আগাম বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। এছাড়া এবছর অতিরিক্ত বৃষ্টির ফলে বহু মানুষ জ্বর অসুখে ভুগেছেন। ইমিউনিটি কম থাকায় মশার কামড়ে ডেঙ্গুর সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বাড়বে বলেও সতর্ক করেছেন তিনি। শুধু ডেঙ্গুই নয়, ম্যালেরিয়া নিয়ে উদ্বেগ রয়েছে পৌরসভার। পরিসংখ্যান বলছে 1 জানুয়ারি থেকে 10 অগস্ট পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন 1156 জন। গত বছর একই সময় আক্রান্তের সংখ্যা ছিল 1358, আর 2023 সালে এই সংখ্যা ছুঁয়েছিল 2888। হাই নিউজ নেটওয়ার্ক। বিএনপির ইচ্ছায় তিস্তা চীনকে দিলেন ইউনূস সরকার। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি চেয়েছিলেন ভারতকে দিতে, তবে ইউনূস ধুঁকছে চীনে, ফলে চিন্তা বাড়ল দিল্লির। বাংলাদেশের বহু আলোচিত তিস্তা প্রকল্প চীনের অর্থ ও প্রযুক্তির সাহায্য করার সিদ্ধান্ত নিল মোহাম্মদ ইউনূস সরকার। বহুমুখী এই নদী পরিকল্পনা তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত। প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজের জন্য বেজিংকে চিঠি পাঠিয়েছে ঢাকা। প্রথম পর্যায়ের জন্য খরচ ধার্য করা হয়েছে ৯,১৫০ কোটি টাকা। এর মধ্যে চীনের কাছে ৬,৭০০ কোটি টাকা যে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে এই মহাপরিকল্পনা তৈরি করা হয় ভারতের সঙ্গে তিস্তা জল বন্টন নিয়ে নতুন কোনো চুক্তি না হওয়ায়। তিস্তা মহাপরিকল্পনার লক্ষ্য হল বর্ষার সময় প্রস্তাবিত তিস্তা জলাধারে জল ধরে রেখে তা অন্য সময় কাজে লাগানো। উত্তরবঙ্গে ভারত সীমান্ত লাগোয়া বাংলাদেশে বহু বছর ধরে এই প্রকল্প বাস্তবায়িত হবে। বছরের পর বছর সেখানে চীনাদের উপস্থিতি ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করেন আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞদের অনেকেই। সেখান থেকে ভারতের বহু আলোচিত চিকেন নেক বেশি দূরে নয়। উত্তরবঙ্গে হাসিমারা সামরিক ঘাঁটিও বেশি দূরে নয়। তিস্তা প্রকল্প বাস্তবায়িত হবে বাংলাদেশের উত্তরভাগের জেলা রাজশাহী, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রভৃতি জেলার ভিতর দিয়ে। কিভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। বলতে গেলে চীন ও ভারতের মধ্যে এই নিয়ে অদৃশ্য লড়াই চলছিল প্রকল্পটি হস্তগত করতে। একটা পর্যায়ে ভারত ও জাপানের যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব নিয়েও কথা হয়। গত বছর ক্ষমতা হারানোর দিন কয়েক আগে চীন সফর শেষে দেশে ফিরে হাসিনা প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি চান ভারত প্রকল্পটি বাস্তবায়ন করুক। ভারতীয় সেচ ইঞ্জিনিয়ারদের একটি দলের দিন 10-15-র মধ্যে বাংলাদেশ সফরের কথাও ছিল। পরিস্থিতি আমূল বদলে গেল 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টায় চীন সফরে গুরুত্ব পায় তিস্তা মহাপরিকল্পনা। চীনের সেচ বিষয়ক মন্ত্রীর সঙ্গে বেজিংয়ে বৈঠক হয় প্রধান উপদেষ্টা ইউনূসের। তবে চীনকে প্রকল্পের বরাদ দেওয়ার সিদ্ধান্তের পিছনে অন্তর্বর্তী সরকার বিএনপির মতামতকেও গুরুত্ব দিয়েছে। মাস কয়েকের ব্যবধানে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা 2 দফায় চীন সফর করেছেন। ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতারা বেজিং যাওয়ার আগে তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে বিএনপি নেতারা সংশ্লিষ্ট এলাকায় পদযাত্রার আয়োজন করেন। দলের শীর্ষ নেতারা সকলেই তাতে অংশ নিয়েছিলেন। পাশাপাশি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এই ব্যাপারে অতি সক্রিয়।
ভোট হলে বিএনপির ক্ষমতায় ফেরার সম্ভাবনা বেশি ধরে নিয়ে তিনি খালেদা জিয়ার দলের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। জামাত, এনসিপির নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। জানা যাচ্ছে বিএনপি নেতা মঈন খান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীর সফরে তিস্তা নিয়ে কথা হয়। বিএনপি নেতা বেজিংকে আশ্বাস দেন তারা ক্ষমতায় ফেরার পর দ্রুত তিস্তা প্রকল্প বেজিংয়ের হাতে তুলে দেবেন। হাই নিউজ নেটওয়ার্ক। শীঘ্রই মুখোমুখি বসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে ওই বৈঠকে কোনো আগাম শর্ত চাপানো যাবে না। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে তা স্পষ্ট করে দিলেন জেলেনস্কি। শীঘ্রই মুখোমুখি বসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে ওই বৈঠকে কোনো আগাম শর্ত চাপানো যাবে না। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে তা স্পষ্ট করে দিলেন জেলেনস্কি। সোমবার ইউরোপের বন্ধুদের নিয়ে সদল বলে হোয়াইট হাউসে গিয়েছিলেন জেলেনস্কি। প্রথমে জেলেনস্কির সঙ্গে একান্ত বৈঠক সারেন ট্রাম্প, পরে ইউরোপীয় নেতারাও যোগ দেন বৈঠকে। দ্বিতীয় বৈঠকটি চলাকালীনই তা মাঝপথে থামিয়ে পুতিনকে ফোন করেন ট্রাম্প। সংবাদ মাধ্যম সিএনএন সূত্রের খবর, একটি ত্রিপাক্ষিক বৈঠকের জন্য পুতিনকে প্রস্তাব দেন ট্রাম্প। মস্কোর দাবি প্রায় 40 মিনিট ধরে কথা হয়েছে দুজনে, যদিও পরে জানা যায় ত্রিপাক্ষিক বৈঠকের আগে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। ওই দ্বিপাক্ষিক আলোচনায় থাকবেন শুধুমাত্র জেলেনস্কি এবং পুতিন। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে হোয়াইট হাউসের বাইরে জেলেনস্কি জানান, দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রাশিয়াই প্রস্তাব দিয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, তিনি পুতিনের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত, তবে ওই বৈঠকের জন্য কোনো আগাম শর্ত চাপানো চলবে না। জেলেনস্কির কথায়, আমি মনে করি নিঃশর্তভাবে আমাদের বৈঠকে বসা উচিত। যুদ্ধ থামানোর এই উদ্যোগকে আরও প্রসারিত করার বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত। ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, তিনি এই দ্বিপাক্ষিক বৈঠকের জন্য কোনো শর্ত আরোপ করতে চান না, কারণ তিনি শর্ত চাপালে পুতিনও নিজস্ব শর্ত নিয়ে হাজির হবেন। তবে জেলেনস্কি এও স্পষ্ট করে দিয়েছেন, ত্রিপাক্ষিক বৈঠকে তিনি থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতি কেমন হয় তার উপর নির্ভর করবে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি। সোমবার জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর প্রধান মার্কো রুটো উপস্থিত ছিলেন বৈঠকে। যুদ্ধ থামানোর প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ইউরোপের বন্ধুদের নিজেদের পাশে পান জেলেনস্কি। জার্মান চ্যান্সেলর বৈঠকে দাবি করেছিলেন, আলোচনার অগ্রগতির জন্য যুদ্ধবিরতিতে রাজি হতেই হবে রাশিয়াকে। তবে জেলেনস্কি এমন কোনো মন্তব্য করেননি। এর আগে গত সপ্তাহে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। সম্প্রতি রুশ ইউক্রেন যুদ্ধ ঘিরে ট্রাম্প এবং পুতিনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। আলাস্কার বৈঠকে সেই টানাপোড়েন কিছুটা কেটেছে বলেই মনে করা হচ্ছে। এই বৈঠকের আগে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকও সেরেছেন ট্রাম্প। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ফোনও করেছিলেন জেলেনস্কিকে। ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা তখন থেকেই পাওয়া যাচ্ছিল। এবার পুতিন এবং জেলেনস্কির মুখোমুখি বসার সম্ভাবনাও তৈরি হলো। কবে কোথায় বৈঠক হবে তা এখনও স্পষ্ট নয়, তবে জার্মান চ্যান্সেলরের দাবি 2 সপ্তাহের মধ্যে বৈঠকে বসতে রাজি হয়েছেন পুতিন। হাই নিউজ নেটওয়ার্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন মার্কিন প্রেসিডেন্টের। তাহলে কি ইউক্রেনের মাটিতে এবার নামছে মার্কিন সেনা? শুরু হয়েছে সেই চর্চাও। প্রয়োজনে ইউরোপীয় দেশগুলির নিরাপত্তার স্বার্থে যে কোনো সামরিক পদক্ষেপের নেতৃত্ব দিতে আমেরিকা তৈরি। হোয়াইট হাউসের বৈঠকে সেই বার্তাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ইউক্রেনের প্রেসিডেন্টের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন মার্কিন প্রেসিডেন্টের। তাহলে কি ইউক্রেনের মাটিতে এবার নামছে মার্কিন সেনা? সেই চর্চাও শুরু হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ কি থামবে? আমেরিকার হোয়াইট হাউসে হাই প্রোফাইল বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ওয়াশিংটনে ভারতীয় সময় রাত 10:30টার পর ওই বৈঠক শুরু হয় বলেই খবর। ইউক্রেনের পাশে আমেরিকা আছে, সেই কথা ট্রাম্প বৈঠকের শুরুতেই ইউক্রেন প্রেসিডেন্টকে জানিয়েছেন। এর আগে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকে সুখবর ছিল না ইউক্রেন প্রেসিডেন্টের। গত ফেব্রুয়ারি মাসের ওই বৈঠক থেকে ইউক্রেনের প্রেসিডেন্টকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন ট্রাম্প। তাই নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে জোর চর্চাও চলেছিল। ফলে এদিনের 2 দেশের প্রেসিডেন্টদের বৈঠক ঘিরে নজর রাজনীতির কারবারিদের। এদিন বৈঠকে ইউক্রেন প্রেসিডেন্ট একটি কালো রঙের স্যুট পরেছিলেন। সেই স্যুটের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।
দুজনের মধ্যে করমর্দন হয়। শুধু তাই নয়, ইউক্রেন প্রেসিডেন্টের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, এই স্যুটে জেলেনস্কিকে চমৎকার দেখতে লাগছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ করতে এই বৈঠকের মাধ্যমে তিনি কূটনৈতিক উপায় খুঁজে বের করতে প্রস্তুত। এই কথা বৈঠক শুরুর আগে বলেন জেলেনস্কি। এই বৈঠকের ফলাফল যাই হোক না কেন, আমেরিকা ইউক্রেনের পাশে থাকবে, এই বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিন ইউক্রেনের প্রেসিডেন্টের কাঁধে হাত রাখতেও দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। এদিন বৈঠক শুরুর আগে ডোনাল্ড ট্রাম্পের হাতে ইউক্রেন প্রেসিডেন্ট একটি চিঠি তুলে দেন বলে খবর। সেই চিঠি আমেরিকার ফার্স্ট লেডির উদ্দেশ্যে জেলেনস্কির স্ত্রী ওলেনা ভলোদিমিরিভনা লিখেছেন বলেই জানা গিয়েছে। যুদ্ধ থামানোর বিষয়ে কি কোনো বার্তা আছে ওই চিঠিতে, সেই প্রশ্ন রয়ে যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। কম বেশি বৃষ্টি হচ্ছে বাংলায়, কিন্তু তারপরও কমছে না ভ্যাপসা গরম। তার মধ্যে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে, তবে সপ্তাহান্তে বদলাবে পরিস্থিতি। ভ্যাপসা গরম বেরিয়ে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। হালকা সামান্য বৃষ্টি হলেও ভারী বৃষ্টির দেখা নেই। এদিকে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপটি উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ সমস্ত জেলাতেই। হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত হালকা বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে সমানে, তবে সপ্তাহান্তে বদলাবে পরিস্থিতি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উইকেন্ডে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে বদলে যাবে পরিস্থিতি। সপ্তাহান্তে ভারী বৃষ্টি হবে একাধিক জেলায়। শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দোসর হতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। পাশাপাশি উত্তরে শুরু হয়েছে ফের বৃষ্টি। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরের সব জেলাতেই। শুক্রবার পর্যন্ত উপরের 5 জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।